হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। তো আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ৭ এর এমসিকিউ ওয়ান শট নিয়ে হাজির হয়েছি। তো যথারীতি আমরা এমসিকিউ ওয়ান শট ক্লাসের শুরুতে ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা জানা দরকার, যেগুলা জানলে আমরা সহজে এমসিকিউ গুলো সলভ করতে পারবো। তো সেগুলো আমরা আলোচনা করব কয়েকটা স্লাইডে। তো তোমরা চেষ্টা করবা যে এই যে ইনফরমেশন গুলা এগুলা তোমরা একটু গুরুত্ব সহকারে একটু পড়ার চেষ্টা করবে। আর যেহেতু এই অধ্যায়টা ম্যাথমেটিক্যাল থেকে একটু থিওরিটিক্যাল বেশি, বিশেষ করে এমসিকিউতে বেশি থিওরিটিক্যাল পার্টগুলো বেশি আসে, ম্যাথ পার্টটা খুব কম আসে। সো এই তথ্যগুলা বেশি কাজে আসবে। হ্যাঁ, তো সবাই চেষ্টা করো যে এই তথ্যগুলা হয় স্ক্রিনশট নিয়ে রাখতে, অথবা তথ্যগুলো একটু ভালো করে আমার সাথে ভালো করে একটু পড়ো। তাহলে পরবর্তীতে তুমি এখান থেকে খুব সহজেই এমসিকিউ গুলো আনসার করতে পারবা। জাস্ট এখান থেকে ইনফরমেশন গুলো আসবে। হ্যাঁ, তো কি ফিচার গুলো আমি দিয়ে দিয়েছি। তো চলো আমরা শুরু করি। আমার সাথে সাথে তোমরা ইনফরমেশন গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। আশা করি সবার এমসিকিউটা ইজি হয়ে যাবে। তো দেখো আমি স্ক্রিনে স্লাইডে কি কি দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে যে সূচক সংখ্যাটা কে সর্বপ্রথম এবং কত সালে নির্ণয় করেন। তিনি হচ্ছেন গিওভানি রিনালদো কার্লি। কি বলেছি? গিওভানি রিনালদো কার্লি ১৭৬৪ সালে তিনি প্রথম মূল্যসূচক সংখ্যা নির্ণয় করে থাকেন। কোন সূচক সংখ্যা? মূল্যসূচক সংখ্যা সম্পর্কে একটা ধারণা দেন। তো মূলত তখন থেকেই বা উনিই প্রথম সূচক সংখ্যাটা নির্ণয় করে থাকেন। তো দ্যাটস ওয়াই ওনাকে আমরা এটার কি বলা যায়? আ আবিষ্কারক বলা যায় বা উদ্ভাবন করেন বলা যায়। তো সর্বপ্রথম ইতালিয়ান অধিবাসী গিওভানি রিনালদো কার্লি ১৭৬৪ সালে মূল্যসূচক সংখ্যা নির্ণয় করে থাকেন। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা এমসিকিউ এর জন্য ইনফরমেশন পেয়ে গেলাম। তারপর হচ্ছে কি, সূচক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা ২ টা বছর বিবেচনা করি। একটা হচ্ছে ভিত্তি বছর, আর একটা চলতি বছর। ভিত্তি বছর হচ্ছে যে বছরের সাপেক্ষে আমরা হিসাবটা করি, সেটাকে বলে ভিত্তি বছর। আর যে বছরের জন্য আমরা সূচক সংখ্যাটা নির্ণয় করি সেটাকে বলা হয় চলতি বছর। ধরো আমি ২০১৫ সালের তুলনায় ২০২৫ সাল বা ২৬ সালের কোনো একটা পণ্যের দাম, সূচক সংখ্যা বের করতে চাচ্ছি। তাহলে আমার জন্য ২০১৫ সালটা হবে ভিত্তি বছর, আর ২০২৫ সালেরটা হবে চলতি বছর। ঠিক আছে? তাহলে দেখো পরেরটাতে তুমি দেওয়া আছে যে বছরের সাথে তুলনা করে আমরা সূচক সংখ্যা নির্ণয় করি সেটাকে ভিত্তি বছর বলে, আর যে বছরের জন্য আমরা সূচক সংখ্যা করব সেটাকে বলবো আমরা চলতি বছর। ঠিক আছে? আর আমরা অনেকগুলা সূচক সংখ্যা পড়েছি। ল্যাশ, প্যাশ, মা, ওয়াডা, ফিকে। হ্যাঁ? আমরা যখন ক্লাস করেছি দেখেছি। তার মধ্যে আদর্শ সূচক সংখ্যাকে, ফিশারটা হচ্ছে আদর্শ সূচক সংখ্যা। একদম মুখস্থ রাখবো, কেমন? আদর্শ সূচক সংখ্যা কেন বলা হয়? কারণ কি, ফিশারের সূচক সংখ্যাটাই একমাত্র তোমার সময় পাল্টানো পরীক্ষা এবং উপাদান পাল্টানো পরীক্ষাটা স্যাটিসফাই করে। দ্যাটস ওয়াই ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। ঠিক আছে? আমরা আরো কিছু ইনফরমেশন পাবো। তারপর বলছে কি, ল্যাশপিয়ার্স ও প্যাশের সূত্রদ্বয় সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় না। গুড। সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কেবল ২ টা। আমি তোমাকে বলে দিই। একটা হচ্ছে ফিশারেরটা, আরটা হচ্ছে তোমার মার্শাল অ্যাজওয়ার্থটা। আ আই মিন মার্শাল না ডার্বিশ, আমি একটু দেখি। আ আমি কি একটু ভুল করলাম? আচ্ছা। হ্যাঁ, মার্শাল অ্যাজওয়ার্থ, ঠিক আছে। তাহলে ফিশার এবং মার্শাল অ্যাজওয়ার্থেরটা তোমার কি হয়? আ সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। আর উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় একমাত্র ফিশারেরটা। ঠিক আছে? সো ফিশারটা দুটোতেই উত্তীর্ণ হয় বিধায় এটাকে আমরা আদর্শ সূচক সংখ্যা বলতে পারি। আচ্ছা। তারপর হচ্ছে সূচক সংখ্যা একটা অনুপাত বা আনুপাতিক গড়ের শতকরা হার নির্ণয় করে একক বিষয়। এটা সংজ্ঞা। সূচক সংখ্যা কাকে বলে তার একটা সংজ্ঞা। এটা একটা অনুপাত, এটা গড়ের অনুপাত বলা যেতে পারে, আনুপাতিক গড় বা গড়ের অনুপাত, যেটা কিন্তু একক থাকবে না, কেমন? এককবিহীন সংখ্যা মনে রাখবা। সূচক সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা এককবিহীন। আমরা একক প্রকাশ করি না, বা এককের সাথে এটা প্রকাশ হয় না। তারপর হচ্ছে এককবিহীন হওয়ার কারণে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট চলকের মধ্যে কি করতে পারি? তুলনা করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর এটা করার জন্য আমরা এটাকে একক বিহীন হিসাবেই প্রকাশ করে থাকি, তুলনা করার জন্য। ভিন্ন ভিন্ন এককের চলকের মধ্যে তুলনা করার জন্য আমরা সূচক সংখ্যাটাকে এককবিহীন সংখ্যা আকারে প্রকাশ করি। আর এটাকে আবার বিশুদ্ধ সংখ্যাও বলা হয়। বিশুদ্ধ সংখ্যাও বলা হয়। একক মুক্ত সংখ্যাকে আমরা বিশুদ্ধ সংখ্যা বলে থাকি। কেমন? সামনে আরো ইনফরমেশন আছে, চলো। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। কি বললো? সূচক সংখ্যার মান শতকরায় প্রকাশ করা হয়, তবে শতকরা চিহ্ন বর্জিত হয়। ঠিক আছে? শতকরা হিসাব করা হবে, প্রতি ১০০ হিসাবটা হবে। কিন্তু পার্সেন্টেজ আমরা দিব না। পার্সেন্টেজ চিহ্নটা দিব না। তারপর জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সাহায্যে প্রকৃত আয় ও মুদ্রার ক্রয় ক্ষমতা নির্ণয় করে। এটা আমরা সামনে সূত্র দেখাবো। প্রকৃত আয় এবং এটা বলতে পারি জীবনযাত্রার ব্যয়ের একটা ব্যবহার। তারপর বললো কি, যে সূচক সংখ্যার সাহায্যে কোনো উৎপাদিত দ্রব্য, দ্রব্যমূল্য, এগুলো অর্থনৈতিক অবস্থা প্রকাশ ও ব্যাখ্যা করা হয়।
এই অর্থনীতি ভাষায় এটাকে অর্থনীতির ব্যারোমিটার বলা হয়। সূচক সংখ্যা কি বলা হয়? অর্থনীতির ব্যারোমিটার বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলতে পারো ব্যারোমিটার। কেমন? এটা থেকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন করেছি যে কেন সূচক সংখ্যাকে আ অর্থনৈতিক অর্থনীতির ব্যারোমিটার বলা হয় সেটাও একটা আমরা অনুধাবনমূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ। ওইটা আমরা পড়েছি। ওটা বইতেও আছে, শিটে আছে। তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। কি বলল? যে মূল্যসূচক সংখ্যার সাহায্যে আমরা কি করি? মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা পাই। মুদ্রাস্ফীতি এটা একটা ব্যবহার। সূচক সংখ্যা মূলত ৩ প্রকার। একটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, একটা হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। ঠিক আছে? তাহলে সূচক সংখ্যা কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, আর একটা হচ্ছে মূল্যমান। মানে মূল্য এবং পরিমাণকে গুণ করে যে সূচক সংখ্যাটা হয় সেটা। ভিত্তি বছর আবার ২ রকম। একটা হচ্ছে স্থির ভিত্তি বছর, শৃঙ্খলিত ভিত্তি বছর। মানে কি ভিত্তি বছর? একটা হচ্ছে কি একটা ভিত্তি বছর আমরা ফিক্স ধরে একটা ফিক্স বছরকে ভিত্তি ধরতে পারি, অথবা প্রতি বছরান্তে আ পূর্ববর্তীটাকে ভিত্তি বছর ধরেও হিসাব করা যায়। এটাও আমরা শৃঙ্খলিত সূচক সংখ্যা যেটা আছে সেখানে আমরা করে থাকি। কেমন? তো ২ ভাবে ভিত্তি বছর করা যায়। একটা হচ্ছে একটা বছরকে ফিক্স ধরে, আরেকটা হচ্ছে প্রতি যে বছরের জন্য আমরা সূচক সংখ্যা বের করব তার পূর্ববর্তী বছরটাকে ভিত্তি বছর ধরেও আমরা হিসাব করতে পারি। তাহলে ওভাবে হচ্ছে শৃঙ্খলিত ভিত্তি বছর এটাকে বলা হয়। আর তারহীন হবে না, এটা ভারহীন। ভারহীন সূচক সংখ্যা নির্ণয় পদ্ধতি হচ্ছে ২ টা। একটা হচ্ছে সরল সমষ্টি পদ্ধতি, আরেকটা হচ্ছে আপেক্ষিক মূল্যমানের সহজ গড় পদ্ধতি। এটা এমসিকিউতে আসবে। ভার যুক্ত সূচক সংখ্যা কয় প্রকার? এটা আসবে। যেমন ভার ভারহীন, ভারযুক্ত ২ প্রকার আছে, হ্যাঁ? ভারহীনও ২ টা আছে, ভারযুক্ত ২ টা আছে। এটা হচ্ছে ভারহীন। সামনে পাবা ভারযুক্তটা। তাহলে ভারহীন সূচক সংখ্যা ২ প্রকার, আবার পদ্ধতি ২ টা আছে। আবার ভারযুক্ত ২ টা আছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো আমরা এই যে সূত্রগুলা হালকা পাতলা সূত্র যেমন যে বললাম সূচক সংখ্যা ৩ প্রকার। একটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, তারপর হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। এই যে সূত্রগুলো আমরা জানি, যারা ম্যাথ করেছি জানি। তারপর প্রকৃত আয় কিভাবে বের করে? উপর হচ্ছে বর্তমান আয়, নিচে হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। আবার জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সাহায্যে আমরা কিভাবে মুদ্রার ক্রয় ক্ষমতা বের করতে পারি? এই যে এভাবে মুদ্রার ক্রয় ক্ষমতা সমান হচ্ছে 1/, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। এখানে একটা মজার ইনফরমেশন শুনো। এখানে একটা কথা বুঝো। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা যত বেড়ে যাবে মুদ্রার ক্রয় ক্ষমতা তত কমে যাবে। কেমন? মানে আ আ যাদের ফিন্যান্স আছে তারা জানবা যে টাকার মূল্য বা টাকার মান কমে যাওয়াটা, হ্যাঁ? অর্থের মূল্য নামে একটা অধ্যায় আছে যারা ফিন্যান্স পড়ে থাকো আমি যতটুকু জানি। তো অর্থের মান বা অর্থের মূল্যমান বা আছে একটা যে তুমি আগে ৳১০০ দিয়ে কি পেতে ১০ বছর আগে আর এখন তুমি ৳১০০ দিয়ে কি পাচ্ছ? তো দেখবা এটা এই যে কম পাচ্ছ এটা হচ্ছে টাকার মূল্যটা কমে গিয়েছে। তো যে এর মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছে। তো জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রা ক্রয় ক্ষমতার হচ্ছে ব্যস্ততার সম্পর্ক। একটা কমলে আরেকটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে। এটাও আসতে পারে এমসিকিউ যে কি ধরনের সম্পর্ক? ব্যস্ততাবাদী সম্পর্ক এবং বিপরীত সম্পর্ক। তারপরে আসো আ জীবনযাত্রার ব্যয়শীল সংখ্যা নির্ণয় আবার পদ্ধতি ২ টা। একটা হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি, একটা পারিবারিক বাজেট পদ্ধতি। ২ টা পদ্ধতি। তারপরে কি সর্বাধিক ব্যবহৃত ও সবচেয়ে জনপ্রিয় সূচক সংখ্যা হচ্ছে মূল্য সূচক সংখ্যা। আমরা এটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। মূল্য সূচক সংখ্যা ৳১২৫ মানে হচ্ছে ভিত্তি বছরের তুলনায় সে ২৫% বৃদ্ধি পাইছে। মানে কি আগে যখন ভিত্তি বছর যদি ৳১০০ হয়ে থাকে, তাহলে চলতি বছর সেটার দাম হচ্ছে ৳১২৫। ঠিক আছে? মানে ৳২৫ বৃদ্ধি পেয়ে গেছে। তারপর কোন সূচক সংখ্যা সময় পাল্টানোর পর উত্তীর্ণ হবে যদি এই শর্তটা সে ফিল আপ করে। PON ইনটু PNO ইকুয়াল টু 1 মানে আমরা জাস্ট ভিত্তি বছর আর চলতি বছরটাকে ইন্টারশিফট ইন্টারচেঞ্জ করে দিলেই যদি 1 আসে তাহলে আমরা বলব যে সেই সূচক সংখ্যাটা আমাদের সময় পাল্টানোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো এটা হচ্ছে সেই শর্তটা। আর উপাদান পাল্টানোর শর্তটা হচ্ছে কি? এইটা। PON ইনটু Q1 সমান VON। ঠিক আছে? মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা গুণ করলে যদি আমরা মূল্যমান সূচক সংখ্যা পাই, তাহলে এটাই হচ্ছে আমাদের সময় সরি উপাদান পাল্টানোর পরীক্ষা। এবার আসো ফিশারের সূচক সংখ্যা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী কোনো প্রবণতা নেই। মানে টেনডেন্সি নেই। এটা একমাত্র ল্যাশপিয়ার্স এ আছে। ল্যাশপিয়ার্স এর সূচক সংখ্যা তোমার ঊর্ধ্বমুখী একটা ঝোঁক দেখা যায়। কেমন? এটা ডিটেইলস জানার দরকার নেই। আপাতত আমরা এতটুকু জানি। কেমন? এটা এই ব্যাখ্যাগুলো আবার একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা আপাতত যাচ্ছি না। যে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নেই। যতটুকু ইনফরমেশন দিয়েছে আমরা ততটুকু রাখার চেষ্টা করছি। তাহলে ফিশারের সূচক সংখ্যা কিন্তু আদর্শ সূচক সংখ্যা মনে আছে তো না? তো ফিশারের সূচক সংখ্যা কিন্তু এটা একটা আদর্শ হওয়ার কারণ এটা একটা কারণ যে তার মধ্যে কোনো ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবণতা নেই বিধায় এটা একটা কারণ যে এটাকে আদর্শ সূচক সংখ্যা বলছি। আবার আছে দেখো ফিশারের সূত্রে ভার সংক্রান্ত ঝুঁকি থাকছে না। মানে ভারের গুরুত্বটা এখানে কম। আচ্ছা। এটা তোমরা রিডিং পড়লে পাবে, বইতে আছে। তারপর হচ্ছে ফিশার সহ প্রধান ২ টি তাত্ত্বিক পরীক্ষা যেমন সময় ও উপাত্ত পাল্টা পরীক্ষায় উত্তীর্ণ হয়। এটা আমরা বলেছি।
মুদ্রাস্ফীতি রোধে জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা ব্যবহৃত হয়। এই যে বললাম ওই যে জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যাটা ব্যবহার করে আমরা মুদ্রাস্ফীতি কি বাড়ছে না কমছে এই জিনিসটা বা আন্দাজ করতে পারি। বিভিন্ন দ্রব্যের বাজার দর বিশ্লেষণে জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে দেখো জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা আরো একটি ব্যবহার হচ্ছে কি যে বিভিন্ন দ্রব্যের বাজার দর বিশ্লেষণে ব্যবহার করা হয়। আসতে পারে বিভিন্ন দ্রব্যের বাজার দর বিশ্লেষণে কোন সূচক সংখ্যাটা ব্যবহার করা হয় সেটা হবে কি জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা। ঠিক আছে? তারপর হচ্ছে কি আরেকটা আছে যে পে স্কেল পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা। এই যে তোমার ধরো যখন জীবনযাত্রার মান বেড়ে যায় সরকার দেখে যে তার এই যে আ সরকার কর্মকর্তা বা কর্মচারীদের যে বেতনটা দিচ্ছে সেটা সামঞ্জস্য করার জন্য আ পে স্কেলটা আবার পুনর্নির্ধারণ করে থাকে বা বেতন বৃদ্ধি করে থাকে। তো বেতন বৃদ্ধি করার প্রয়োজন কিনা, করলে কতটুকু বাড়ানো উচিত, হ্যাঁ? কয় পার্সেন্ট বাড়ানো উচিত, কোন সেক্টরে বা কোন খাতে কতটুকু বাড়ানো উচিত, এই ব্যাপারগুলো আমরা জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যার সাহায্যে বের করে থাকি। তারপর মূল্যসূচক সংখ্যাতে পাইকারি মূল্যের ভিত্তিতে হিসাব করা। খুবই ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। মূল্যসূচক সংখ্যাতে পণ্যের পাইকারি মূল্যটা হিসাব করা হয়। খেয়াল করছো? পাইকারি মূল্যটা। সো এটা কোয়েশ্চেন আসতে পারে। তাহলে মূল্যসূচক সংখ্যার ক্ষেত্রে মূল্য থাকে ২ টা। একটা হচ্ছে পাইকারি মূল্য, একটা হচ্ছে তোমার খুচরা মূল্য। তো আমরা পাইকারি মূল্যটা হিসাব করি। ঠিক আছে? খুচরা মূল্য না, পাইকারি মূল্য। তারপর জীবনযাত্রা ব্যয় সূচকে আমরা করব খুচরা মূল্য। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন জীবনযাত্রা ব্যয় মানে কি? আমরা যখন আ কিছু একটা কিনি, আমরা যখন কিছু একটা কিনি বা আমরা খরচ করি কখন? যখন আমরা কোনো কিছু কিনি, তাই তো? তখন তো আমার থেকে খরচ হয়। তো আমি একটা সাবান যদি দোকান থেকে কিনি, তাহলে সাবানটা যদি আমি কিনি, তাহলে সেটা তো আমার খরচ হচ্ছে। আমি যদি ৳৫০ দিয়ে কিনি, আমার ৳৫০ খরচ হচ্ছে, তাই না? তো আমি এই যে ৳৫০ দিয়ে কিনছি, এটা সাবানের খুচরা মূল্য। সাবানের কি মূল্য? খুচরা মূল্য। তাহলে এটা আমার আল্টিমেটলি খরচ হচ্ছে যে। এটাই তো আমার জীবনযাত্রার ব্যয় হচ্ছে। সো দ্যাটস ওয়াই জীবনযাত্রার ব্যয়টা পণ্যের খুচরা মূল্যের উপরে হিসাব করা হয়। আর মূল্যসূচক সংখ্যাটা হিসাব করা হয় পণ্যের পাইকারি মূল্যের উপর। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা। তারপর বলছে কি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কেবলমাত্র ল্যাশপিয়ার্স ও আপেক্ষিক মূল্যে ভারযুক্ত গড় পদ্ধতিতে নির্ণয় করা যায়। এগুলো আমরা ইনফরমেশন মনে রাখতে হবে। ওদের এই ধরনের ইনফরমেশনটাই বেশি। এগুলো পড়ে যান এক জায়গায় ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। একবার কয়েকবার পড়লেই হয়ে যাবে আশা করি। তারপরে আসেন আ মূল্যসূচক সংখ্যা ২ প্রকার। পাইকারি মূল্যসূচক সংখ্যা আরেকটা হচ্ছে খুচরা মূল্যসূচক সংখ্যা। পেয়ে গেলা। ঠিক আছে? পাইকারি, খুচরা। আর পরিমাণ সূচক সংখ্যার কোনো প্রকারভেদ নেই। প্যাশের সূত্রে নিম্নমুখী ঝোঁক পাওয়া যায়। খেয়াল করো এই যে ল্যাশপিয়ার্সের আছে তোমার ঊর্ধ্বমুখী, প্যাশের হচ্ছে নিম্নমুখী। খেয়াল করছো? দুটোই প্যাশের নিম্নমুখী আর ল্যাশপিয়ার্সের ঊর্ধ্বমুখী ঝোঁক প্রবণতা দেখা যায়। ল্যাশপিয়ার্সের সূত্রে আমরা ভিত্তি হিসেবে আমরা কোনটাকে ধরি? ভিত্তি বছরের পরিমাণটাকে ধরা হয়। মনে রাখবা ল্যাশপিয়ার্স করা হয় তোমার ভিত্তি বছরটা, প্যাশ করে তোমার চলতি বছরেরটা। যারা সূত্রগুলো পড়েছো দেখবা। যে ল্যাশপিয়ার্স হিসাব করা কি ভিত্তি বছরের পরিমাণটাকে সে ভার হিসেবে ধরে আর প্যাশের সূত্রে চলতি বছরের পরিমাণটাকে যে পরেরটা দেখো প্যাশের সূচক সংখ্যায় ভার চলতি বছরের পরিমাণটাকে হিসাব করা হয় মানে কিউ এন কি হিসাব করা হয়। তাহলে ল্যাশপিয়ার্স করে ভিত্তি বছরের পরিমাণ আর প্যাশ করে চলতি বছরের পরিমাণ, ওইটাকে ভার হিসেবে ইউজ করে। সূচক সংখ্যা নির্ণয়ে ২ ধরনের ভার ব্যবহার করে, একটা পরিমাণ ভার আর একটা হচ্ছে মূল্যমান ভার। পরিমাণ আর মূল্য, ঠিক আছে? পরিমাণ আর মূল্য, এটা মান হবে না, মূল্যমান হবে না, মূল্য হবে। আচ্ছা, ল্যাশপিয়ার্সের সূত্র কত সালে দেয়? 1871। এটা মনে রাখতে পারলে ভালো, না হলে সমস্যা নেই, বাদ দাও। এখানে কখনো আসেনি, এরকম সাল কম আসে পরিসংখ্যানে। সর্বোচ্চ আসে কি যে উদ্ভাবন করছে, কত সালে উদ্ভাবন করছে, এই টাইপস এগুলো আসে। বাট এত ডিটেইলস গুলো আসে না। তো আমরা নেক্সট স্লাইডে যাই। ল্যাশপিয়ার্সের সূচক সংখ্যা ভার ভিত্তি বছরের পরিমাণ। হ্যাঁ, এটা আমরা জানি। এটা আগের স্লাইডেও ছিল, হয়তো রিপিট হইছে। ল্যাশপিয়ার্সের ভিত্তি বছরের পরিমাণ, এই যে কই ল্যাশপিয়ার্সের এই যে ভিত্তি বছরের পরিমাণ দেখছো, ভিত্তি বছরের পরিমাণ এটাই আবার বলা হয়েছে। একইভাবে আবার প্যাশের সূত্রটা 1874 সালে, চাইলে মনে রাখতে পারি নাহলে বাদ। তারপর যে পরীক্ষার সাহায্যে সবচেয়ে উপযোগী সূত্র নির্বাচন করা হয় তাকে সূচক সংখ্যা তাত্ত্বিক পরীক্ষা বলে। তাত্ত্বিক পরীক্ষা ২ টা আছে, একটা হচ্ছে সময় পাল্টানোর পরীক্ষা আর হচ্ছে উপাদান পাল্টানোর পরীক্ষা। আর আমরা কি জানি যে ফিশারের সূত্রটা এই ২ টা তাত্ত্বিক পরীক্ষা উত্তীর্ণ হয় বিধায় ওটাকে কিন্তু আমরা কি বলি? আদর্শ সূচক সংখ্যা বলে থাকি। আচ্ছা, আবার একটু বলে দেই, সময় পাল্টানোর পরীক্ষায় ২ টা সূচক সংখ্যা উত্তীর্ণ হয়, একটা হচ্ছে ফিশার, একটা হচ্ছে মার্শাল আজওয়ার্ড। আর উপাদান পাল্টানোর পরীক্ষায় কেবলমাত্র ফিশারটা উত্তীর্ণ হয়। ঠিক আছে? তারপর আসো সময় ও উপাদান পাল্টানোর পরীক্ষা উদ্ভাবককে আরভিং ফিশার। ফিশার আর কি, আমরা যে ফিশারের সূচক সংখ্যা বলছি সেই ফিশারের পুরো নাম হচ্ছে আরভিং ফিশার।
মার্শাল অ্যাজওয়ার্থ সূত্র সময় পাল্টানোর পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানোর পরীক্ষায় উত্তীর্ণ হয় না। খেয়াল করছো? মার্শাল অ্যাজওয়ার্থ এই যে সময় পাল্টানোর পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানোর পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সূচক সংখ্যার ল্যাশপিয়ার্স, প্যাশ ও ডারবিশ পাওলি সময় ও উপাদান পাল্টানোর পরীক্ষায় কোনোটাতে সে উৎপন্ন হয় না। ল্যাশপিয়ার্স, প্যাশ, ডারবিশ পাওলি তারা সময় এবং উপাদান তাত্ত্বিক যে দুইটা পরীক্ষা আছে তার কোনোটায় উত্তীর্ণ হয় না। নেক্সট স্লাইডে যাচ্ছি। ফিশারের সূচক সংখ্যা সময় ও উপাদান পাল্টানো উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়। দেখছো আমরা বলেছি। জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা ভার আরোপিত সূচক সংখ্যা। ওকে মনে রাখেন। তারপর জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা নির্ণয় দুইটা আছে। এটা আগেও ছিল। আগেও একবার আলোচনা করা হয়েছে। খরচের সমষ্টি বলতে একটা পারিবারিক বাজেট পদ্ধতি। এবার আসো পরবর্তী স্টেপ এই যে ব্যবহারগুলো। জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা ব্যবহার, মুদ্রা ক্রয় ক্ষমতা, প্রকৃত আয়, মুদ্রাস্ফীতি, পে স্কেল পুনর্নির্ধারণ, মহার্ঘ বাধা, বাজার দর বিশ্লেষণ। ইতিমধ্যে আমরা এগুলো আলোচনা করে ফেলছি। কেমন? একটু দেখে রাখবেন পরীক্ষায় আসে। তারপর সূচক সংখ্যার ব্যবহার, সূচক সংখ্যার ব্যবহার মানে আমরা সূচক সংখ্যা কেন ব্যবহার করি? আপেক্ষিক পরিবর্তন পরিমাপে যে আগে একটা ২ টা বছরের মধ্যে একটা বছর সাপেক্ষে আরেকটা বছরের আ পরিমাপ বলো, মূল্য বলো, পরিমাণ বলো কেমন চেঞ্জ হচ্ছে আপেক্ষিক যে চেঞ্জটা পরিবর্তনটা সেটা আমরা হিসাব করার জন্য করি। প্রকৃত আয় পরিমাপে ওই যে জীবনযাত্রার ব্যয় প্রকৃত আয় ওটার সাহায্যে আমরা করি। ওটা এক ধরনের সূচক সংখ্যা। তারপর মুদ্রা ক্রয় ক্ষমতা, তারপর অর্থনীতির নির্ধারক হিসেবে যে অর্থনীতি ব্যারোমিটার বলে না? যে এটা অনেকগুলো ইন্ডিকেটর বলে দেয় যে এটা অর্থনীতিতে অনেকগুলা ইন্ডেক্স নাম্বার আছে। মানে এই ইন্ডেক্স নাম্বার সাহায্যে আমরা অনেকগুলা ডিসিশন নিতে পারি যে আমাদের অর্থনীতি কি আসলে আ ভালোর দিকে আছে না অবনতির দিকে আছে। উন্নতি না অবনতি হচ্ছে এটা আমরা ধরতে পারি। তারপর আসে মূল্য সূচক সংখ্যা পাইকারি মূল্যে ভিত্তিতে করা হয়। অন্যদিকে জীবনযাত্রা ব্যয় সংখ্যা এটা খুচরা মূল্যে ভিত্তিতে করা হয়। এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আচ্ছা। তারপর আসি যে সূচক সংখ্যা সবচেয়ে প্রতিনিধিত্বকারী মান প্রদান করে এবং সূচক সূত্রের সাহায্যে যাচাই পরীক্ষা যেমন সময় পাল্টানো এবং উপাদান পাল্টানোর পরীক্ষা উত্তীর্ণ হয় তাকেই আদর্শ সূচক সংখ্যা বলে। ওকে? আর আদর্শ সূচক সংখ্যাটাকে ফিশারের সূচক সংখ্যাটা হচ্ছে আদর্শ সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা আবার ২ প্রকার পাইকারি খুচরা এটা কিন্তু আগে ছিল। কিংবা রিপিট হইছে কেন? আচ্ছা। পরিমাণ সূচক সংখ্যা কোনো প্রকারভেদ নেই। ওকে। রিপিট হয়েছে। সমস্যা নেই। ওকে, দ্যাটস ইট। এই ইনফরমেশন গুলো আমরা একটু মাথায় রাখবো। চলো আমরা এবার যথারীতি এমসিকিউ গুলো সলভ করি। দেখো তুমি এখন যদি ইনফরমেশন গুলো ভালো করে একবার পড়ে থাকো, তুমি এখন ইজিলি আনসার করতে পারবা। দেখো সূচক সংখ্যা কয় প্রকার? ৩ প্রকার। মূল্য সূচক, পরিমাণ সূচক, মূল্যমান সূচক ৩ টা। ওকে, নেক্সট। কার সূচক সংখ্যা আদর্শ সূচক সংখ্যা বলা হয়? ফিশার। ডান, মুখস্থ। তারপর ল্যাশপিয়ার্সের সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যা এত, প্যাশের মূল্য সূচক সংখ্যা এত, ফিশারের মূল্য সংখ্যা কত? তাহলে এটা খুব একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তো আমরা যদি একটু দেখি যে আমরা ফিশারের যে সূচক সংখ্যাটা আছে সেটা হচ্ছে আসলে ল্যাশপিয়ার্স এবং প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। ঠিক আছে? তো আমাদের এখানে বলে দিছে ল্যাশপিয়ার্সেরটা হচ্ছে কত? ল্যাশপিয়ার্সেরটা হচ্ছে ১৩২ সরি। ওকে, 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 ওকে। ল্যাশপিয়ার্সেরটা হচ্ছে ১৩২, প্যাশেরটা হচ্ছে ১২৮। ফিশারটা ইজিলি বের করতে পারবো, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি। 132 ইন্টু 128 তোমার আসছে কত? 129.98, 129.98, 129.98। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে না? খুব সহজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা আমরা দেখবো এই টাইপসের এমসিকিউ দেয়। তো এখানে তো ধরো তোমার ল্যাশপিয়ার্স এর পেশ দেওয়া আছে, তুমি ফিশারটা বের করছো। তো অনেক সময় তোমাকে ফিশারটা দিয়ে দিবে, ল্যাশপিয়ার্সটা দিবে, বলবে কি প্যাশেরটা বের করো। অথবা কখনো বলবে কি যে ফিশারেরটা দেওয়া আছে, প্যাশেরটা দেওয়া আছে, তুমি ল্যাশপিয়ার্সটা বের করো। পারবা না? যেকোনো দুটো দিয়ে দিলে তুমি অপরটা পারবা। চলো নেক্সট স্লাইডে যাই। ল্যাশপিয়ার্সের সূচক সংখ্যার মান ৮০, ফিশারটা এত হলে প্যাশেরটা কত? দেখো এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি সেটাই চলে আসছে। তাহলে ফিশারটা হচ্ছে কি ল্যাশপিয়ার্স ইনটু প্যাশ। তো আমাকে ল্যাশপিয়ার্সেরটা দিয়ে আছে কত? ৮০। ফিশারেরটা ফিশারেরটা হচ্ছে কত? ১২০। প্যাশেরটা পি। সো এবার আমরা পি এরটা বের করব। তারপরে স্কয়ার করে দিই। ১২০ কে স্কয়ার করলে কি হবে? জিনিসটা এরকম হবে ১২০ স্কয়ার সমান ৮০ গুণ পি। তো ৮০ কে আমরা এই পাশে নিয়ে আসলে ১২০ স্কয়ার ডিভাইড বাই ৮০ সমান পি। তাহলে দেখি এটা কত আসে মান? ১২০ স্কয়ার ভাগ ৮০। ১৮০ হচ্ছে আমাদের আনসার। তাহলে পি এর মান হচ্ছে ১৮০ মানে প্যাশের হচ্ছে মূল্যসূচক সংখ্যা হচ্ছে ১৮০। তার মানে আনসার কত? ১৮০। গট ইট? খুব সহজ। সূচক সংখ্যা উত্তরে ব্যবহৃত এককটা কি হবে? একক মুক্ত হবে। আমরা বলছিলাম সূচক সংখ্যাটা একক মুক্ত বিশুদ্ধ সংখ্যা। নেক্সট যাই। সূচক সংখ্যা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় কোনটা? ল্যাশপিয়ার্সের সূত্রে। ঠিক আছে? ল্যাশপিয়ার্সেরটা প্যাশেরটা নিম্নমুখী দেখায় আর ল্যাশপিয়ার্সেরটা দেখায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায়। ফিশারটা কিন্তু কোনটাই দেখায় না। কোন রকম যোগ তার মধ্যে নেই।
সূচক সংখ্যা নির্ণয় কয়টি বছর বিবেচনা করো? ২টি বছর, ভিত্তি বছর, চলতি বছর। সময় উল্টানো পরীক্ষা কোনটি? এই যে একদম ক্লিয়ার ON, NO শর্ত, এটা আর কিছু বোঝানোর নাই। সো দ্যাটস ওয়াই বুঝাচ্ছি না। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ফিশারের সূচক সংখ্যা ল্যাশপিয়ারের এবং প্যাশের সূচক সংখ্যা কি? জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়। কিছুক্ষণ আগে তো লিখলাম। ফিশার হচ্ছে LP, এটা জ্যামিতিক গড়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। ফিশারের সূচক সংখ্যা সূত্র কোন পরীক্ষা উত্তীর্ণ হয়? দুটোতেই উত্তীর্ণ হয়। দুটোতেই। সময় পাল্টানো পরীক্ষা হয়, উপাদান পাল্টানো পরীক্ষাও হয়। তাহলে আনসার হচ্ছে ১, ১ আর ২। নেক্সটে যাই। মূল্য সূচক সংখ্যা বাড়লে কি হয়? মূল্য সূচক বেড়ে গেলে তোমার দ্রব্যমূল্য বাড়ে। হ্যাঁ, টাকার মান কমে যায়। জীবনযাত্রার মান ব্যাহত হয়। গুড, ৩ টাই আনসার। নেক্সটে যাই। সূচক সংখ্যা কি এক ধরনের বিশুদ্ধ সংখ্যা এবং ফলাফলের পার্সেন্টেজ থাকে না। এখানে বলছে যুক্ত থাকে, তো এটা রং। তাহলে ১ আর ২ হচ্ছে আনসার। দেখো সহজে করা আছে। তারপর হচ্ছে ফিশারে সূচক সংখ্যা উত্তীর্ণ হয়, দুইটাতে হয়। সময় পাল্টানো হয়, উপাদান পাল্টানো পরীক্ষায়ও হয়। আবার চক্রাকার পরীক্ষা আছে, এটা একটু বলে দিই, চক্রাকার পরীক্ষাও হয়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। চক্রাকার পরীক্ষাটা বিস্তারিত আলোচনা নেই, তারপর জেনে রাখুন। ফিশার আদর্শ। সো আদর্শ হলে বলবো কি সবকিছুতে হয়। মনে রাখার জন্য একটু সহজ। তাহলে হয়ে গেল। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা আবার আসছে। আচ্ছা, মূল্য সূচক সংখ্যা একটি বিশেষ রূপ বলা যায়। কারণ জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে ল্যাশপিয়ার্সের যে সূচক সংখ্যা সেটাই। তো একটি ভার আরোপিত সূচক সংখ্যা, এখানে ভার আছে, হ্যাঁ, কারণ এখানে ভিত্তি বছরের পরিমাণটাকে ভার হিসেবে ধরা হয়। পরিমাণ সূচক সংখ্যা এটি গাণিতিক পরিবর্তন না, পরিমাণ এটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, এটি গাণিতিক পরিবর্তন। তার আনসার হচ্ছে ক, ১ আর ২ হচ্ছে সঠিক। সূচক সংখ্যা কি? একটি আনুপাতিক সংখ্যা, হ্যাঁ, ঠিক আছে। ২০ ধরনের গড়, হ্যাঁ, আনুপাতিক গড়। একক বিহীন সংখ্যা, ঠিক আছে, তিনোটাই রাইট। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা হলো কি? ভার আরোপিত সূচক সংখ্যা, ভারযুক্ত, ভারহীন। ভারযুক্ত, ভারহীন, ভারযুক্ত হলে তো ভারহীন হবে না, এটা ভারযুক্ত। যে এইটাতে ভার কাকে ধরা হয়েছে? ভিত্তি বছরটাকে আমরা ভার ধরি। তাহলে ১ আর ২ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। উপাদান পাল্টানোর পরীক্ষার শর্ত, এই যে PO1, QN এটা, এবং মজার বিষয় হচ্ছে এটা দিতে থাকো, এটা সেম জিনিস। সেম জিনিস, জাস্ট Q1 টাকে পাশে পাঠিয়ে দিয়েছে। একটু মিলে দেখি। VO1, Q1, ওকে। আ পি ও আচ্ছা, একটু ভুল হইছে দেখো তো। এখানে তো ON হবে, আমরা এখানে NO, তাহলে এটা হবে না। তাহলে একটু ভুল হয়েছে। আচ্ছা, তাহলে ২ আর ৩ রাইট। একটু খেয়াল করবা কেমন? তাহলে ২ আর ৩ হচ্ছে রাইট। ওকে। নেক্সটে যাই। সময় পাল্টানোর পরীক্ষার শর্ত ON, NO, 1। হ্যাঁ, এটা ঠিক আছে। ON, ON এটা নাই। দুটোই ON, ON, এটা NO হইতে হবে। তারপরে এখানে কত? এটা তো হবেই না। সো এখানে মনে হয় ভুল আছে। আনসার এখানে ভুল। তাহলে এখানে মনে হয় ভুল করছে। এখানে এটা NO হবে। কেমন? NO, ON, NO। এই যে এটাকে তুমি ধরো এই পাশে পাঠিয়ে দিয়েছো। একই জিনিস না? দুটোই একই জিনিস। সঠিক উত্তর হচ্ছে ক, এখানে প্রশ্নে ভুল আছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। যে সময় বা অবস্থানের সাথে তুলনা করো, মানে যেটার সাথে যে বছরের সাথে তুলনা করবো সেটা হচ্ছে আমাদের ভিত্তি বছর। মুখস্থ। আর যে সময় বা অবস্থানের জন্য করবো সেটা হচ্ছে চলতি বছর। গট ইট। নেক্সট। অর্থনৈতিক প্যারামিটার বলা হয় সূচক সংখ্যাকে। গট ইট। নেক্সট। কোন পণ্যের মূল্যমান? মূল্যমান হচ্ছে মূল্য আর পরিমাণকে গুণ করতে হয়। ঠিক আছে? মূল্যমান পেয়ে গেছি। তারপরে মূল্যমান সূচক সংখ্যা চিহ্নিত করার ব্যবহার প্রতীক কোনটি? VON, VON, তিনোটাই। ঠিক আছে? দুটেই, তিনটেই এভাবে প্রকাশ করা যায়। তো মূল্য সূচক সংখ্যা সূত্র কোনটি? এই যে ভিত্তি বছর, চলতি বছরের মূল্যকে ভিত্তি বছরের মূল্য দ্বারা ভাগ করে ১০০ দিয়ে গুণ। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট। পরিমাণ সূচক সংখ্যা কত? আবার পরিমাণ সূচকের কোনো প্রকারভেদ নেই। মূল্য সূচক সংখ্যার প্রকারভেদ আছে, কিন্তু পরিমাণ সূচক সংখ্যার কোনো প্রকারভেদ নেই। পেয়েছেন আপনি। ইনফরমেশনে ছিল। ভার আরোপিত সূচক সংখ্যা ২ টি বলছিলাম। ভার আরোপিত সূচক সংখ্যা ২ টি। যারা কনফিউজড হয়ে আছে তারা ওই আগের ইনফরমেশনগুলো একটু ভালো করে পড়ো, দেখবা সবগুলো কমন পাচ্ছ তুমি। কোন সূচক সংখ্যাটা অপেক্ষাকৃত কম প্রতিনিধিত্বশীল? তাহলে মূল্য সূচক, পরিমাণ সূচক, সাধারণ সূচক, ভার আরোপিত সূচক। তাহলে এই যে সাধারণ সূচকটা বেশি কম প্রতিনিধিত্বশীল, কালকে এটাতে ভার থাকে না। পরিমাণ সূচক এগুলোতে ভার থাকে, এটাতে ভার থাকে না বিধায় এটা একটা কারণ, এটা একটু কম রিপ্রেজেন্টেটিভ হয়। ঠিক আছে? আচ্ছা, কোন সূচক সংখ্যাটা অপেক্ষাকৃত বেশি বোঝা যাচ্ছে? ভার। এই যে ভারটা থাকলে একটু বেশি কি হয়? বেশি প্রতিনিধিত্বশীল হয়, গুরুত্ব থাকে। ভার জিনিসটা একটু অ্যাডভান্স কনসেপ্ট। ভার মানে হচ্ছে গুরুত্ব। এটা আমি মনে হয় ক্লাসে কোনো এক জায়গায় বুঝাইছি। আই থিংক আমার যতটুকু মনে পড়ে বুঝিয়েছি। ভার নিয়ে একটু আলোচনা করছিলাম। আচ্ছা, হ্যাঁ, অধ্যায় ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 তে বুঝিয়েছি। ভার আরোপিত গড় ওখানে বুঝিয়েছি।
ব্যাসের পরিমাণ সূচক সংখ্যায় আমরা ভার হিসেবে নিই কি চলতি বছরটাকে নিই। আর ল্যাশ পিয়ার্সে নিই ভিত্তি বছরের পরিমাণটাকে। ঠিক আছে? এটা হচ্ছে ল্যাশ পিয়ার্সের জন্য। আ ল্যাশ পিয়ার্স না এইটা না, এটা একই কথা। এটা ল্যাশ পিয়ার্স ধরা যায়। এটা হচ্ছে কি বলছি বারবার? ল্যাশ পিয়ার্স করে ল্যাশ পিয়ার্স চলতিটা ও ভিত্তিটা করে। তাহলে ও হবে ভিত্তি এটা। আর আ পরিমাণ সূচক তো পরিমাণ সূচকের বেলায় তাহলে এটা হবে এটা। পরিমাণ সূচকের বেলায় প্রাইসটা নেয়। আর মূল্যের বেলায় পরিমাণটা নেয়। ঠিক আছে? তো বলছে প্যাসের পরিমাণ সূচক। তাহলে প্যাসের পরিমাণ যেহেতু তার সাথে প্রাইস আসবে। আর প্রাইস কোনটা আসবে? চলতি বছরেরটা আসবে এটা। আ ল্যাশ পিয়ার্স কি করে? তোমার ভিত্তি বছরের প্রাইসটা নেয়। যারা সূত্রগুলো জানো তারা ইজিলি এটা ধরতে পারবা। নেক্সট এটা আলোচনা হয়ে গেছে। এটা তোমরা পারবা। বৃত্তীয় বা চক্রাকার পরীক্ষা উদ্ভাবককে ওয়েস্টারগার্ড মনে রাখতে পারেন। এখানে তো বুঝার কিছু নাই। নেক্সটে যাই উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কোনটি? এখানে মার্শাল ডারবিশ বা আলী ওয়ালস কেউ হয় না। উপাদান পাল্টানো পরীক্ষা একমাত্র বা কেবল তো ফিশারের সূত্র সংখ্যাটা কি হয়? উত্তীর্ণ হয়। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় সর্বশেষ ধাপ কোনটি? দ্রব্য নির্ধারণ। আমি কোন দ্রব্যের হিসাব করবা? ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে। আর না হলে তুমি ওই সূচক সংখ্যা ধাপগুলো আছে না ওইটার মধ্যে পড়লে পাবে। মূল্যসূচক সংখ্যা নির্ণয়কালে কোনটি ব্যবহৃত হয়? দ্রব্যের ওই যে বললাম দেখছো? মূল্যসূচকের বেলায় পাইকারি মূল্য আর জীবনযাত্রা ব্যয়ের বেলায় খুচরা মূল্য হিসাব করি আমরা। পারিবারিক বাজেট পদ্ধতি ভার হিসাবে এটা মুখস্থ রাখেন। পি নট কিউ নট। এখানে বুঝানোর কিছু নেই। সূত্র দেখলে পাবেন। সর্বপ্রথম সূচক সংখ্যা ধারণা প্রদানকারণকে কার্লি গিওভানি রিনালদো কার্লি। রিভালদো বলিও না আবার রিনালদো কার্লি। নেক্সট ভিত্তি বছরের সাধারণত বছরের সাধারণ নিচে কোনটি দ্বারা প্রকাশ করে? ও ওল্ড বা অরিজিন। এবার চিন্তা করো ভিত্তি বছরের প্রাইস হলো এটা, ভিত্তি বছরের পরিমাণ হলো এটা, তাই না? ও দিয়ে করে আর চলতি বছরটা এন দিয়ে করি পি এন কিউ এন। সূচক সংখ্যা নির্ণয় কত ধরনের ভার ব্যবহার করা? দুই ধরনের ভার। ভার সূচক বলে ভার দুই রকম আছে। চলতি বছরের পরিমাণকে ভার হিসেবে ব্যবহার করেছেন কে? চলতি বছরটা করছে প্যাশ, ল্যাশ পেশ করছে ভিত্তি বছরটাকে, আর চলতি বছরটা করছে প্যাশ, ল্যাশ পেশ মাওয়াডা ফিকে। সময় পাল্টানো উপাদান পাল্টানো উপাদানকে ফিশার করছে। ইয়েস। এরপর কোন দেশে মুদ্রা ক্ষমতা ক্রয় ক্ষমতা প্রকৃত আয় নির্ধারণ কোনটা ব্যবহার করা হয়? জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করা হয়। দেখছো? ব্যবহারটা এখানে চলে আসছে। তো এই চ্যাপ্টারতে কি ধরনের এমসিকিউ আসে তোমরা আস্তে আস্তে কিন্তু ধারণা পাচ্ছ, হ্যাঁ? বেশি নেই, আমরা অল্প এটা আছে। একটু ধৈর্য ধরো, বাকিটা আমরা শেষ করে ফেলবো। এরপর বলছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার দর বিশ্লেষণে কোন ধরনের সূচক সংখ্যা ব্যবহার করা হয়? জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা দেখছো? আবার বলো তো দেখি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কি কোন মূল্যটা হিসাব করে? খুচরা মূল্যটা হিসাব করে। কোন মূল্যটা? খুচরা মূল্যটা, ঠিক আছে? কারণ আমরা তো খুচরা মূল্যে কিনে থাকি, তাই না? নেক্সটে যাই। কি বললো? একটি পণ্যের চলতি বছরের প্রতি এককের মূল্য হচ্ছে ৳25 আর মোট উৎপাদন হচ্ছে 10 টন। ভিত্তি বছরের প্রতি একক মূল্য ৳15, মোট উৎপাদন হচ্ছে তোমার 15 টন। তো ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক মানে হচ্ছে গুণ করে আমাকে ভাগ করতে হবে। তো মূল্যমান সূচক করো চলো। উপরে হবে চলতি বছরের মূল্য আর মান 25 গুণ 10 আর তোমার ভিত্তি বছর হচ্ছে কত 15 গুণ 15। তাহলে আমরা ভাগ করে দেখি, করে 100 দিয়ে গুণ করে দিব। তাহলে উপরে হচ্ছে 25 10 এর উপর হচ্ছে 250, নিচে হচ্ছে তোমার 225 গুণ 100। তাহলে তোমার হচ্ছে 111.11, ঠিক আছে? চলে আসছে। তাহলে ফিশারের সূত্র অনুসারে ওই পণ্যের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? ফিশারের সূত্র অনুসারে তো করে ফেলেন। আমরা যদি এসব করি তাহলে এখানে একটা মূল্য দেওয়া আছে। তো মূল্য হচ্ছে কত? ভিত্তি বছরটা 25, নিচে হচ্ছে 15 গুণ 100। চলে আসি। তো 25 ভাগ 15 গুণ 100। ফিশারের সাথে ওই পণ্যের মূল্য কত বৃদ্ধি পায়? 90%? এখানে তো 166 আসতেছে। এটা মনে হয় উত্তর ভুল আছে। এটা হবে 166.66। তাহলে এটা যদি বলি বাড়ছে কত? 66.67% বাড়ছে। এই যে এটা। ঠিক আছে? ওকে, ডান। নেক্সটে যাই। 2000 ও 2004 সালে প্রতি কেজি চালের মূল্য ৳12, ৳18, ওকে।
2000 এবং 2004 সালের মধ্যে একটি করে মাসে প্রতি যথাক্রমে এত এত কেজি চালের প্রয়োজন হয়। তাহলে 2004 সালের মূল্যসূচক সংখ্যা কত? মূল্যসূচক কি হবে? চলতি বছরেরটাকে বৃত্তি বছরেরটা দিয়ে ভাগ করব গুণ 100। তাহলে তোমার কত হচ্ছে? 18 ভাগ 12 গুণ 100, 150। ঠিক আছে, 150। আর পরিমাণ সূচকটা করে ফেলি। পরিমাণ সূচক হচ্ছে কি কেজি, যে তাহলে বৃত্তি বছর চলতি বছর, তাহলে আমাদের আগে লাগতো 35 কেজি, এখন লাগে 40 কেজি। তাহলে 40-কে 35 দিয়ে ভাগ করব গুণ 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করব। তাহলে আসতেছে তোমার 114.285। তাহলে আমরা লিখতে পারি। ঠিক আছে, সিম্পল। উপর হচ্ছে ভিত্তি বছরটা, চলতি বছরটা, নিচে হচ্ছে ভিত্তি বছরটা গুণ 100 করে দেখো, চলে আসবে। নেক্সটে যাই। কোনো বেসরকারি প্রতিষ্ঠানে রহিম ও করিম চাকরি করেন। রহিমের মাসিক আয় হচ্ছে তোমার 24,000 টাকা এবং জীবনযাত্রা ব্যয় সূচক হচ্ছে 120। অন্যদিকে করিমের মাসিক আয় এত টাকা এবং জীবনযাত্রা ব্যয় সূচক হচ্ছে 125। ওকে, রহিমের টাকার ক্রয় ক্ষমতা কত? তো দেখো রহিমের টাকা কই? রহিমের টাকা হবে কি 1/120, বুঝে 1 ডিভাইড বাই জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা। তাহলে কত হবে? 1/120 হচ্ছে তোমার 0.0083, এইটা। ঠিক আছে, এটা মিলে। তারপর বলছে আর উদ্দীপক রহিম ও করিমের মধ্যে কার প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য, আয়ের মধ্যে সম্পর্ক কি? তাহলে ও বলছে রহিম ও করিমের প্রকৃত আয় সমান। প্রকৃত আয় সমান আমরা করে দেখতে হবে। ঠিক আছে, প্রকৃত আয়টা বের করে দেখতে হবে। প্রকৃত আয় কিভাবে বের করে? আমরা চলো সূত্রটা দেখে নিই নাহলে। ওকে, যেটা বলতেছিলাম, প্রকৃত আয় না, চলতি বছরের প্রকৃত আয় বৃত্তি বছরের প্রকৃত আয় দিয়ে আমরা করব। এখানে উদ্দীপকে রহিম ও করিমের মধ্যে কার প্রকৃত আয়ের মধ্যে সম্পর্ক কি? এখন এখানে প্রশ্নটাকে আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে। আহ, রহিমের হলো জীবনযাত্রা ব্যয় শিশু সংখ্যা আছে না? আচ্ছা, আমরা যদি রহিমেরটা করি, 24,000 / 120, 24,000 / 120 কত আসে? 200। এটা আমি দেখি, তারপর কথা। 25,000 ভাগ 125, তাও 200। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমরা কি করছি? দুটার তোমার যে প্রকৃত আয় বের করছি। প্রকৃত আয় কিভাবে বের করছি একটু খেয়াল করো। উপরে হচ্ছে আয় আর নিচে হচ্ছে সূচক সংখ্যা, ব্যয় সূচক সংখ্যা, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নিচে। উপরে হচ্ছে আয়, প্রকৃত আয় আর জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। ভাগ করার পরে দেখলাম দোনোজনেরই আসতেছে কত? 200। তার দুজনটা সমান। রহিম ও করিমের প্রকৃত আয় সমান। ওকে, এবার নেক্সটে যাই। আচ্ছা, এই যেটা আছে ওই ইনফরমেশন আমাদের সব দেওয়া আছে। তো সাধারণ পরিমাণ সূচক বের করতে বলছে। তো পরিমাণ সূচক হচ্ছে কি উপর Q1/Q0 ইন্টু 100। তো সামেশন Q1 হচ্ছে 340 আর Q0 হচ্ছে 510 গুণ 100। তো করে দেখি কত আসে। 340 ভাগ 510 গুণ 100, 66.67। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে ল্যাশপিয়ার্সের মূল্য সূচক সংখ্যা কত? তো ল্যাশপিয়ার্স কি বলছে? ল্যাশপিয়ার্স বলছে এটা ল্যাশপ্যাশ না, তাহলে মূল্য তো এটার সাথে এটা হবে, সরি এন, এন এটা নিচে, এটা ইন্টু 100। তো করেই দেখো, পিএন কিউ এর মান কত দেওয়া আছে? 14,300। আর পি নট কিউ এন, এই যে এটা 21,900।
ওকে, আমরা ক্যালকুলেট হিসাব করি। 14300 21900 গুণ 100 65.29। এখানে আনসারটা নাই। আমি কি ভুল করছি কিনা আগে দেখি। পি নট কিউ এন, হ্যাঁ আমি ভুল করেছি। আমার মান হবে এইটা, আমি দিয়েছি ভিন্নটা। সো এখানে ভুল হয়েছে। এখানে এটা হবে না, এটা হবে 10300। আমি আবার করি, চলো। 14300 10300 গুণ 100 আসতেছে কত? 138 পয়েন্ট, কি ব্যাপার? এবার আসতেছে 138। 138 তো আমার এখানে আনসার নাই। আচ্ছা আমরা দেখি, একটু চেক করি আবার। ল্যাশ পিয়ার্সের সূচক সংখ্যা ঠিক আছে, আমি একটু দেখি। উম, উম, মূল্য না, আহা আমি তো ভুল করেছি। সরি সরি সরি, শেষেরটা তো কেন ভুল করছি। পরিমাণ সূচক সংখ্যা বলছে, পরিমাণ। তাহলে হবে কত? কিউ এন কিউ নট, সাথে থাকবে পি এন গুড 100। তো মানগুলো বসাই। পি এন কিউ এন কত? পি এন কিউ এন হচ্ছে তোমার 14,300। আর হচ্ছে কিউ নট পি এন হচ্ছে এই যে এটা 21,900। এবার ভুল হলে হয়তো আনসারেই ভুল আছে। এবার ঠিক আছে, চলো। আমি ঠিক করে লিখছি কিনা আবার চেক করি। আহ, 21,900 65.29। সো এটা তার মানে এটা আনসার ভুল আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার 65.29। ঠিক আছে। ওকে, এর মধ্যে দিয়ে আর মনে হয় নেই, আর নেই, আর নেই, আর নেই, এতটুকুতেই আছে। তো এই কয়টাই আমরা করেছি। তো বুঝতেই পারছো যে তোমরা প্রথম দিকে ক্লাসে যে শুরুর দিকে আমি স্লাইডগুলো দিয়েছি, সেগুলো যে ইনফরমেশনগুলো, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে ম্যাথ আসে, ছোটখাটো ম্যাথ আসে, তবে বেশিরভাগ আসে তোমার ওইরকম থিওরিটিক্যাল টাইপসের। ঠিক আছে, ম্যাথ করতে হয় না। সো যারা এই ক্লাস এতটুকু পর্যন্ত করছো সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। আর সে পর্যন্ত ভালো থাকো। আর ক্লাসটা যদি ভালো লাগে, তোমার উপকার হয়, তুমি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।